আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর রূপা বলছি। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সে বিষয়টা হলো যে আপনারা খেয়াল করবেন প্রতি বছরই টেলিভিশনে, নিউজে অথবা খবরের কাগজে আমরা দেখি যে স্কুল, কলেজ অথবা ভার্সিটির যে স্টুডেন্টরা তারা হচ্ছে যে কক্সবাজারে অথবা অন্য সি বিচগুলোতে বেড়াতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু হয়েছে, ডুবে গিয়ে মৃত্যু হয়েছে, অথবা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা লাশ খুঁজে পাওয়া গেছে। এবং প্রতি বছরই যখন আমরা এই নিউজগুলো পড়ি আমাদের মন বেশ খারাপ হয়ে যায়, আমরা আহা বলি। কিন্তু আসলে সবচেয়ে যে কষ্টের যে বোঝাটা, সবচেয়ে যে কষ্টের যে আহ, ভারটা তাকে সেটা কিন্তু আসলে বাবা মাকে বহন করতে হয়। কারণ হচ্ছে যে 18-19 বছরের সন্তানের মৃত্যু, এটা আমি বোধ করি যে কোনো বাবা মার পক্ষেই আসলে কোনো সন্তানের মৃত্যু কোনো বয়সে আসলে মেনে নেওয়া যায় না। কিন্তু 18, 19, 20, 22 বছরের একটা সন্তান হারিয়ে যাওয়া একটা পরিবার থেকে, আমি বোধ করি সেই কষ্টের যে বোঝা, দুঃখের যে বোঝা, সেটা সেই বোঝা আমি জানি না মা অথবা বাবা আজীবন মৃত্যু পর্যন্ত কিভাবে বহন করে যান। এবং এটা আসলে একটা ব্যাপার যে তার অকালে হঠাৎ করে আহ, একটা খবর আসে যে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পানিতে ডুবে গেছে। হঠাৎ করে খবর পাওয়া যে লাশটা খুঁজে পাওয়া গেছে। হঠাৎ করে আবার হচ্ছে যে আপনি বুঝতে পারলেন যে আপনার সন্তানটা আর নাই। তারপরে আপনার হচ্ছে যে এরকম একটা অনুভূতি হওয়া যে আজকে থাকলে ও এত বড় হতো। যখন ওই সন্তানের বন্ধু বান্ধবীর খবর পান, দেখেন, বা একটা ছেলে ঠিক ওই বয়সেরই একটা ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন মনে হতে পারে যে আহা, আমার ছেলেটা থাকলে বা আমার সন্তানটা থাকলে পরে আজ এরকমটা হতো, এত বড় হতো, অথবা এটা হতো ওটা হতো। বাবা মার আসলে অনেক কষ্ট আহ, হয়। এবং এটা আসলে বলার আসলে কিছু নাই। সে জায়গায় বসে এটা এই কষ্টটা আসলে আমি বলবো যে কোনোভাবে এই কষ্টটার বর্ণনা দেওয়া সম্ভব না। হ্যাঁ, অকালে একটা সন্তান চলে যাওয়ার যে কষ্ট, তো যে ব্যাপারটা আমি বলতে চাই এটা প্রতি বছরই ঘটে। হ্যাঁ, প্রতি বছরই ঘটে। এবং হচ্ছে যে আমি দেখেছি, আমি যতবার কক্সবাজার গিয়েছি, এত মানুষ কক্সবাজারে বেড়াতে যান। বিকজ এটা আমাদের একটা, আমি বলবো যে হ্যাঁ, এটা বাংলাদেশে ঘুরবার মতো যে জায়গাগুলো আছে, এটা হচ্ছে সবচেয়ে আহ, একটা পপুলার জায়গা। এবং সবাই এখানে যান। এটা আমি বলবো যে অন্য জায়গাগুলোর তুলনায় সিলেট অথবা বান্দরবান এগুলোর থেকে কক্সবাজারের যাওয়ার একটা টেন্ডেন্সি খুব আমাদের মধ্যে বেশি। এবং আমি যেটা খেয়াল করেছি সেটা হলো যে পরিমাণ মানুষ সেখানে যান সেই অনুপাতে আমি বলবো যে মানুষকে সেইভাবে সচেতন করে দেওয়া, সতর্ক করে দেওয়া যে এখন জোয়ার চলছে, এখন ভাটা চলছে, এখন কখন সমুদ্রে নামবেন, কখন সমুদ্রে নামবেন না, অথবা হলো যে আহ, আম, আহ, সেই পরিমাণ ম্যান পাওয়ার থাকে কি না কক্সবাজারে। যে এই যে আমি যদি বলি সিকিউরিটি, যে হঠাৎ করে যদি কেউ ডুবে যান অথবা হচ্ছে যে হঠাৎ করে এ ধরনের কোনো ঘটনা ঘটে যায় তাকে রেস্কিউ করার জন্য সেই পরিমাণ ম্যান পাওয়ার আদৌ আছে কি না আমার চোখে আসলে পড়ে নাই। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, যেহেতু মানুষ বাংলাদেশে খুবই কক্সবাজারে যাওয়ার আমি দেখেছি যে মানুষ খুবই উচ্ছ্বসিত, আনন্দিত থাকে, পরিবার নিয়ে থাকে, নেমে যায়। তাদের তো আসলে হয় না কিছু, কিন্তু যারা 18, 19, 20, 22 বছরের বাচ্চারা ছেলেরা থাকে, তরুণ প্রজন্ম থাকে, তারা আসলে যেহেতু অ্যাডভেঞ্চার, বয়সটা ওরকম, অ্যাডভেঞ্চার পছন্দ করে, থ্রিলিং খুব পছন্দ করে। তারা হয়তোবা জোয়ার ভাটা কখন কখন নামা উচিত কখন নামা উচিত না সেগুলো খুব একটা তোয়াক্কা করেন না, ওনারা নেমে যান। এবং নেমে গিয়ে যেটা হয় সেটা হলো যে মৃত্যু। এবং মৃত্যুটা আসলে কেমন হতে পারে আমি বলবো যে আমি দেখেছি যেটা হলো যে আমি যখন আমরা আজিমপুর কলোনিতে আমরা থেকেছি। এবং আজিমপুর কলোনিতে ঠিক আমার উল্টা পাশের বিল্ডিং এর একটা ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটে পড়া একটা ছেলে কে আমি দেখেছি। যে তখন আমি আমি তখন ক্লাস 9-10-এ পড়ি প্রবাবলি। তো আমি দেখেছি যে আমি সেই ছেলেটাকে, তার 3জন বন্ধু মিলে তারা কক্সবাজার বেড়াতে যান। এবং হঠাৎ করে 2 দিন পরে খবর আসে যে দুজন বন্ধু ভালো আছেন, কিন্তু তার তার যে ছেলে, আমার যে প্রতিবেশী, তাদের যে সন্তান, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই যে ব্যাপারটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো প্রথম যে ব্যাপারটা সবার মধ্যে আসে যে ছেলেটাকে আসলে মা প্রথমে যেতে নিষেধ করেছিল,
যে তুমি যাবে না। তো হচ্ছে মা আসলে পারমিশন দেন নাই, কিন্তু ছেলেটা আসলে আরেকজন থেকে টাকা ধার করে বন্ধুদের সাথে চলে গিয়েছিল। এটা আমি বলবো যে বলবো না যে মা নিষেধ শুনে নাই বলে এই ঘটনা ঘটেছে, না। এটা আসলে আপনার মৃত্যু যেভাবে হবে সেটা তো আসলে লেখা আছে কিভাবে হবে। বাট এটা আসলে মা যে মানা করেছিল, মার কিন্তু একটা আফসোস থেকে গেছিল, যদি আমার কথা শুনতে তাহলে তুমি এরকম মরতে না। কিন্তু এটা নিয়ে কথা না বলি, আসলে বাচ্চারা, আমাদের সন্তানেরা আসলে এমনটাই। যেটা বলি সেটাও আমি যে যে সময়কার কথা বলছি সেটা আসলে অনেক আগের কথা। তো যেটা হলো যে এরকম 2 দিন 3 দিন আমি দেখলাম যে তার 2 বন্ধু হচ্ছে অলরেডি ট্রিটমেন্ট পেয়ে ভালো হয়ে বাসায় চলে আসছে কক্সবাজার থেকে। তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এবং হচ্ছে যে তখন হচ্ছে যে তাকে হেলিকপ্টারে করে খোঁজা হলো যে কোথায় আছে। আর মা হচ্ছে যে মানতেই রাজি না যে তার সন্তান আসলে মারা গেছে, অথবা যেহেতু নিখোঁজ, সমুদ্রের মধ্যে নিখোঁজ, অতএব তার সন্তান সাঁতারও জানে না। সাঁতার জানলেও কক্সবাজারে সমুদ্রের ঢেউ আসলে কিছু আসে যায় না। তো হচ্ছে যে মা আসলে মানতেই চাচ্ছিলেন না তার সন্তান আসলে নাই। তো এরকম যখন লাশ পাওয়া যাচ্ছে না, ঢাকা কলেজের একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে পড়ে, তো তখন হচ্ছে যে হেলিকপ্টারে করে তাকে খোঁজা শুরু হলো। এবং 4-5 দিন পরে তার লাশটা পাওয়া গেল পতেঙ্গাতে। যে তার লাশটা পাওয়া যায়, তো অলরেডি তখন লাশটা অর্ধগলিত একটা লাশ, এবং হচ্ছে যে সমুদ্রের মাছ টাছ খেয়ে লাশের একটা বিকৃত একটা অবস্থা। এবং সবচেয়ে ব্যাপার যেটা হলো, লাশটাকে আসলে যেটা করা হয়, পোস্টমর্টম করা হয়, ওগুলো শেষ করে তারপরে হচ্ছে লাশটাকে ঢাকায় নিয়ে আসা হলো ট্রাকে করে। এবং আমার মনে আছে যে জানাজাটা পড়ানো হলো আমাদের 27 নম্বর আজিমপুর কলোনি যে মাঠটা ছিল, এখন আছে কিনা আমি জানি না, সেই মাঠে তার জানাজাটা হয়। জানাজার আগে আমার মনে আছে যে মাকে ডাকা হয় যে ছেলেকে শেষবারের মতো দেখতে। এবং আমার এটা মনে আছে যে মা যখন লাশটা দেখেন, সে লাশটি দেখার পরে মা বলেছিলেন এটা আমার ছেলে না। কারণ হচ্ছে যে প্রথমত উনি মানতেই চান নাই যে ওনার সন্তান মারা গেছে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে লাশটা আসলে এত বিকৃত হয়ে গেছিল যে মা তাকে চিনতেই পারেন নাই। এবং এরপরে আমি ওই পরিবারটাকে দেখেছি যেই মা, যাকে আমরা সবসময়, যেহেতু উল্টা পাশে বাসায় থাকতেন, যে মাকে আমরা দেখতাম সারাদিন কাজ করছেন, সারাদিন অ্যাক্টিভ স্বতঃস্ফূর্ত, হঠাৎ করে তার জীবন একটা বিশাল একটা, আমি বলবো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, একটা অন্ধকার একটা নেমে নেমে আসছে। উনি আর আগের মতো নাই, কথা বলেন না, চুপচাপ। তার আরেকটা ভাই ছিল, ভাইটা রয়ে গেল। আহ, পুরো পরিবারটা আসলে আমি বলবো তছনছ হয়ে গেল সারা জীবনের জন্য। কারণ আমাদের সবার আসলে খারাপ লেগেছিল, কারণ যেহেতু খুব ভালো স্টুডেন্ট ছিল, খুব অলমোস্ট সবাই ওকে চিনতো। এবং হলো যে 18-19 বছরের একটা সন্তান হারানো, যার এতটা জীবন, পুরোটা জীবন পড়ে আছে মায়ের জন্য, এটা বিশাল কষ্টের। হ্যাঁ, তো এই যে ঘটনাটা ঘটলো, এবং এরপরে আমি দেখলাম যে ঘটনাগুলো আজকে এত বছর আগের কথা বলছি, প্রতি বছর ঘটছে। এবং সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো যে আমরা খালি প্রতি বছরের নিউজগুলো পড়েই যাই, এবং আমরা আহা বলি। আমি জানি না আসলে আহ, আমরা আসলে এগুলো যাতে আর না ঘটে সেগুলোর জন্য আসলে আমরা কি করেছি। না, আমাদের কাছে এটা খুব নর্মাল 2-4টা মানুষ মারা যাওয়াটা প্রতিদিন। আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়, এটা খুব নর্মাল একটা ব্যাপার। কিন্তু আসলে যার যায় সেই তো বোঝে। তো হচ্ছে যে আমরা আসলে কি করেছি বা কি করছি এই ব্যাপারটা নিয়ে আমি জানি না। আসলে আপনারা সবাই হয়তো বলবেন যে মাথা গরম, অ্যাডভেঞ্চার করতে যায় 18-19 বছরের ছেলে, কথা শুনে না, জোয়ার ভাটা মানে না, নেমে গেছে, মারা গেছে। বাট আসলে সেটা কিন্তু আসলে সমাধান না। বাট সেটা সেটা কিন্তু আসলে আপনার এই ঘটনা বন্ধ করতে পারছে না। কারণ হলো যে কক্সবাজারে যে পরিমাণ মানুষ যায় প্রতি বছর স্পেশালি উইন্টারে যে পরিমাণ মানুষ যায়, অথবা আমি বলবো যে বর্ষাতেও যায় এবং হচ্ছে যে আমি দেখেছি যে সেই পরিমাণে আমি বলবো যে সিকিউরিটি বা কেউ ডুবে গেলে তাকে রেস্কিউ করার মতো ম্যান পাওয়ার আমি কক্সবাজারে দেখি নাই। হ্যাঁ, তারপর আমি সেটাও দেখি নাই যে জোয়ার ভাটা যে হচ্ছে, কখন সমুদ্রে নামবে বা নামবে না, সেটাকে খুব গুরুত্বের সাথে প্রচার করা, খুব গুরুত্বের সাথে যে সবার কানে কানে পৌঁছায়। যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা হচ্ছে যে
আমরা তো এটা আসলে এটা আমাদের নেচারের মধ্যে, আমরা সবাই হচ্ছে যে যে আমরা নিয়ম মানতে চাই না, নিয়ম মানার আমাদের কোনো ইচ্ছাই নাই, এবং আমরা হচ্ছে যে ল ভাঙাটাই আমাদের একটা রক্তের মধ্যেই আছে। কারণ যেহেতু নিয়ম কারণ যেহেতু এভাবেই চলে আসে, এটা তো আমার বাংলাদেশে এই ধরনেরই সিস্টেম। তো অতএব হচ্ছে যে বাংলাদেশের মানুষ তো আমরা আসলে নিয়ম কারণ মেনে চলি না। হয়তো একবার বলা হয়, একটা ফ্ল্যাগ ওঠানো হয়, এখন সমুদ্রে জোয়ার চলছে, ভাটা চলছে, বাট এগুলো এতটুকুই। কিন্তু আমরা এই এতটুকু কিন্তু খেয়াল করি না। এবং যে কারণে কি ঘটনাগুলো ঘটে, প্রতি বছরই এরকম সন্তানগুলো, এই 18-19 বছরের যে বাচ্চাগুলো, সেগুলো তারা মারা যাচ্ছে। এবং এটা আমি এই জন্য বলছি না যে হ্যাঁ, এই 18-19 বছরের বাচ্চাটা একসময় এত বড় হতো, অমুক কাজ করতো, দেশের একটা রত্ন হতো, সেই কারণে আসলে এটা গুরুত্বপূর্ণ সেটা না। যে পরিবারটা সন্তানটা হারিয়েছে তাদের কথা চিন্তা করে বলছি আমি কথাটা। কারণ 18-19 বছরের বয়সের সন্তান হারানো কি ছোটখাটো ব্যাপার না। হ্যাঁ, আর অকালে সন্তান হারানো, যে যার সামনে পুরো জীবনটা পড়ে আছে, তার বাবা মার সে পরিবারটার কথা চিন্তা করে বলছে। আমি এখানে বলতে যেটা চাই সেটা হলো যে আমি বলবো যে এই ক্ষেত্রে আমরা অনেক কিছু করতে পারি। আসলে ম্যান পাওয়ার আমি যদি বলি যে ওই কোস্টাল এরিয়াতে, আমি বলবো যে ম্যান পাওয়ার যে পরিমাণ মানুষ থাকা দরকার, সিকিউরিটি গার্ড বা আমি যেটা বলি কোস্টাল গার্ড, সেই যে পরিমাণ থাকা দরকার, যে পরিমাণে থাকা দরকার মানুষ আন্দাজে সেই পরিমাণ নাই। যদিও থাকে, তাদেরকে বলবো যে তারা সেইভাবে ট্রেন্ড আপ না, যে কিভাবে রেস্কিউটা করতে হয়। এবং আরেকটা কথা হচ্ছে যে জোয়ার ভাটা অথবা কখন সমুদ্রে নামবেন না, সেই ব্যাপারে একেবারে স্ট্রিক্ট যে রুলটা থাকা উচিত যে নামবেন না, এবং আসলেই নামা যাবে না, কোনোভাবেই নামতে দেওয়া যাবে না, এই জিনিসগুলো আসলে নাই। আছে নিয়ম কতগুলো সবাই জানে, এবং সবাই চলছে এভাবেই মারা যাচ্ছে প্রতিবার। এই যে নিয়ম কানুনগুলো, আইনগুলো আর যথাযথভাবে প্রয়োগ নাই, যত স্ট্রিক্ট না, আপনি আইন ভাঙলেও তেমন কিছু আসে যায় না। অতএব হচ্ছে যে স্ট্রিক্ট না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনাগুলো ঘটে রাতের বেলায়। আসলে কখন পর্যন্ত কক্সবাজারে রাতের বেলা সমুদ্রে যাওয়া যায় এবং কখন যাওয়া যাবে না, এবং এই সময়টাতে সিকিউরিটিগুলোকে বাড়ানো, যে যাতে কেউ সমুদ্রে এই সময়টাতে যেতে না পারে, যে সময়টাতে আপনার ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি, সেই সময়টা সমুদ্রের চারপাশে সিকিউরিটিগুলো বাড়ানো বিচে, যে এই সময়টাতে কেউ সমুদ্রে না নামে। মুখে বলে তো আসলে 18-19 বছরের বাচ্চাদেরকে কিছু করতে পারবেন না। অতএব হচ্ছে যে নিজেদেরকে স্ট্রিক্ট হয়ে কিভাবে এই যে জিনিসগুলো আনওয়ান্টেড একটা ডেথ, ওইগুলো আনবিলিভেবল ডেথ, এগুলো প্রিভেন্ট করা যায়। আমার মনে হয় একটু চিন্তা করা উচিত। প্রতি বছর কেন এগুলো ঘটবে? একদিন দুদিনের ঘটনা। আমার মনে হয় যে এটা বছরের পর বছর এগুলো ঘটছে। তো এটা ঠিক না। এটা এইভাবে ঘটনাগুলো ঘটছে, আমরা শুধু পেপারে পড়বো, আমরা আহা বলবো, আর হচ্ছে যে আমাদের যারা এগুলো দেখাশোনা করবার দায়িত্ব, তারা হচ্ছে যে আর কোনো স্টেপ নেবেন না। লাশটা উদ্ধার করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন, আর কোনো স্টেপ নেবেন না। কার গাফিলতি ছিল, কেন হয়েছে, সেই ব্যাপারটাতে কেউ সচেতন হবেন না। যেহেতু কক্সবাজার হচ্ছে যে সবচেয়ে বৃহত্তম আমি বলবো পর্যটন কেন্দ্র বাংলাদেশের জন্য, তো কেউ সচেতন হবেন না। তাহলে পরে তো কি করা যাবে? তাহলে পরে প্রতি বছর এগুলো ঘটতেই থাকবে। এটা কি আদৌ আসলে মেনে নেওয়া যায়? মেনে নেওয়া উচিত আমাদের? কারণ হচ্ছে যে এটা তো খোদা না করুক, এটা তো আমার আপনার সন্তানও হতে পারে। হ্যাঁ, তখন 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 কি হবে আসলে? তো হচ্ছে যে আমার আজকে যে ব্যাপারটা আমার আপনাদেরকে বলা, সেটা হলো যে প্লিজ, যাদের এই ব্যাপারে সচেতনতা তৈরি করা দরকার, যাদেরকে আমি বলবো যে যাদের ম্যান পাওয়ার বাড়ানো দরকার, সমুদ্রের এই বিচগুলোতে ম্যান পাওয়ার বাড়ানো দরকার। আমি বলবো যে যখন সমুদ্রে নামা যাবে না সেই সময়টা আরও বেশি ম্যান পাওয়ার থাকা দরকার, এবং খুব ভালো করে সবার কানে যাতে পৌঁছায় যে এই সময় আপনারা সমুদ্রে নামবেন না, এবং এটা এনশিওর করা যে আসলে কেউ সমুদ্রে নামছে না। এবং সবসময় বলি যে যারা সমুদ্রে যাচ্ছ, যারা এই যে স্কুল কলেজ ভার্সিটির বাচ্চারা, ছেলেমেয়েরা, তাদের ক্ষেত্রে বলি যে জীবনে নিয়ন্ত্রণটা না হারিয়ে ফেলা। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে মজা করতে গিয়ে জীবনটা যদি দিয়ে ফেলি, তাহলে আমার সেই মজার আসলে কোনো দরকার নাই। সব কিছুর একটা
বাউন্ডারিজ, একটা লিমিট, একটা নিজের সেট করা দরকার যে আমি কত দূর যেতে পারি। এবং এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ যত আমি বলবো যে আমাদের হচ্ছে যে যত প্রজন্মগুলো আমি দেখছি যে এক একটা প্রজন্ম এক এক রকমের, এবং জেনারেশনগুলো এরকমটা, এখনকার প্রজন্মটা বাবা মাকে না বলতেই বেশি পছন্দ করে, বাবা মা যেভাবে বলে তার উল্টো পথে হাঁটতেই তারা পছন্দ করে। এটা আমি তাদের দোষ দিই না, এটা এটা একটা যুগ আসছে, সেই যুগে সারাদিনই বাচ্চারা হচ্ছে ফোনে থাকে, সারাদিনই হচ্ছে ফ্রেন্ডদেরকে বেশি পছন্দ করে, প্রায়োরিটি দেয় বাবা মার চেয়ে, এবং তাদের ডিসিশনটাই, ফ্রেন্ডদের ডিসিশনেই তারা চলে। অতএব হচ্ছে যে এটা কখনো মাথায় আনে না যে বাবা মা একটা কথা বলেছে, যেটা আমি আবারও বলছি, একটা আমাদের ছিল এটা, যে বাবা মা মানা করেছে ওটা করব না। হ্যাঁ, অতএব হচ্ছে যে বাবা মা বলেছে, অতএব হচ্ছে থাক। সেটা কিন্তু আমরা আসলে এই জেনারেশন ডিফারেন্ট। এটা আমি প্রযুক্তির অতি ব্যবহার, অপব্যবহার বলবো আমাদের দেশের। এই যে ফোন, মোবাইল ফোন এবং অন্য যে প্রযুক্তিগুলো, সেগুলোর অপব্যবহারে আমি বলবো যে আমরা বন্ধু বান্ধব দিয়ে প্রচণ্ড রকম ইনফ্লুয়েন্স হয়ে ওভার সব কিছু বেশি বেশি করে ফেলি। হ্যাঁ, এবং এই করতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে ফেলি। কয়েকদিন আগেও আমি দেখলাম যে ইন্ডিয়াতে একটা হয়েছে এরকমটা, যে সেলফ রিলস বানাতে গিয়ে কয়েকজন তরুণী আসলে মারা গেছেন পানিতে পড়ে। তো হলো যে এগুলোকে খুব দেখেন ঘটনাটা কত ছোট একটা ব্যাপার, একটা কেন আমাকে রিলস বানাতে, এমন রিলসই বানাতে হবে, এমনভাবেই বানাতে হবে যে আমরা সবাই মারা যাব? কেন এমনটা হবে? আমি কেন এত অ্যাডভেঞ্চার, এত থ্রিলিং দেখাইতে যাব যে আমি নিজেই মারা গেলাম সামান্য একটা কারণে? সামান্য একটা কারণে যাদের সারাটা জীবন পড়েছিল, অনেক কিছু করবার ছিল, অনেক কিছু দেখবার ছিল, তারা আসলে এই কাজগুলো রিলস বানাতে গিয়ে মারা গেল। তো হচ্ছে দেখেন, অথবা হচ্ছে যে সেদিন আমি একটা বলেছিলাম যে আমি নর্মালি এই ভায়োলেন্স টাইপের ভিডিওগুলো আমি দেখি না, অ্যাভয়েড করি। নর্মালি আমি এখন আর নিউজও দেখি না, যেহেতু সারা দেশেই যুদ্ধ, সারা ওয়ার্ল্ডেই যুদ্ধ চলছে। বাট দেখেন, কৃষ্ণচূড়ার ছবি তুলতে গিয়ে ফটোগ্রাফার 18, 19, 20 বছরের একটা ছেলে কৃষ্ণচূড়ার ছবি তুলতে গিয়ে মারা গেছে, কারণ হচ্ছে রেল লাইনে চলে গেছে, সে রেল লাইনে দাঁড়িয়ে ছবি তুলছে। তো আমাদের দেশে এই নিয়ম কানুনটা নাই, যে এই যে একটা ব্যাপার যে রেল লাইনে আসলে কেউ হাঁটতে পারবে তো পরে কথা, ঢুকতেই পারবে না। রেল লাইনে কেন মানুষ ঢুকতে যাবে? কখন ট্রেন আসে, কখন ট্রেন যায়, সেই ধরনের কোনো ইয়েই তো নাই, অ্যালার্ট সিস্টেমই তো নয় বাংলাদেশে, যে এখন ট্রেন আসছে বা যাচ্ছে আপনারা খালি করে দেন, এই সিস্টেমটাই তো নাই। হ্যাঁ, তাহলে হচ্ছে যে যেখানে আমার লাইফ সিকিউর না, তাহলে আমি কেন এই কাজগুলো করতে যাব? তো রেল লাইনে গিয়ে ছবি তুলতে গিয়ে দুপাশ থেকে ট্রেন আসলো, এবং ছেলেটা আসলে শুনতে পেল না যে আরেকটা ট্রেন তার কাছেই ধাবিত হচ্ছে, এবং ছেলেটা ট্রেনের তলায় পিষ্ট হয়ে মারা গেল। কি বিভৎস একটা ছবি! এবং আমাদের বাংলাদেশে যেহেতু সাহায্য করার থেকে আমরা সবাই আসলে মানে আমরা খুবই ভিডিও করতে পছন্দ করি, যখন একটা মানুষ বিপদে পড়ে আমরা ভিডিও করি, একটা কিছু ঘটে আমরা ভিডিও করি। যেটা উচিত সেটা হলো যে সাহায্য করতে এগিয়ে যাওয়া, সেটা করব না, আমরা ভিডিও করে সেটাকে আমরা অনলাইনে ছেড়ে দিব। তাহলে পরে হচ্ছে যে খুব চলবে, এটা ভাইরাল বলি, আমরা ভাইরাল ভিডিও বলি। তাহলে হচ্ছে যে ছেলেটা মারা গেল, তো তাতে কিন্তু যে আমাদের সড়ক বিভাগ, রেল বিভাগ আছে, তাদের কিছু হলো না, কারণ তারা যে একটা মেজারমেন্ট নিবে, তারা যে এই জিনিসগুলো বন্ধ করার জন্য যে এই যে নোটিশটা দেওয়া, স্ট্রিক্টলি বলে দেওয়া যে রেল লাইনে কেউ কখনো আর ঢুকবেন না, রেল লাইনে কেউ ঢুকতে পারবেন না। হ্যাঁ, রেল লাইনটা মানুষের জন্য না, রেল চলার জন্য, সেখানে রেলই চলবে, ট্রেনই চলবে, মানুষ কখনো ঢুকবে না, কোনো কারণেই ঢুকবে না, ছবি তুলতে ঢুকবে না, হাঁটতেও ঢুকবে না, শুটিংয়েও ঢুকবে না। বিকজ এটা লাইফের জন্য, তো লাইফের জন্য এটা হচ্ছে বিশাল একটা ভয়ানক ব্যাপার, লাইফ তো নিয়ে যাচ্ছে। একটা ট্রেন তো আপনার লাইফে আপনাকে আধা মরা করে রাখবে না, ট্রেন তো আপনাকে মেরেই ফেলবে, পিষ্ট করে ফেলবে। অতএব হচ্ছে এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই যে কথাগুলো বললাম, প্রথমে যেটা বললাম, সি বিচে যে আমরা যাই, কক্সবাজারে যাই, বা প্রতি বছরই যে বাচ্চাগুলো মারা যায়, বাচ্চা কেন বলি, আসলে 18, 19 বছরের বাচ্চা, আর বাচ্চা না আসলে যদিও, বাট হচ্ছে যে মার কাছে, বাবা মার কাছে সন্তান সারা জীবন বাচ্চা থাকে। স্পেশালি আমরা যারা বাংলাদেশি বাবা মা আছি, তাদের কাছে সারা জীবন তারা সন্তান, মানে বাচ্চাই। তাদেরকে আমাদের দেখতে হবে, আমরা বলবো ইয়েস, আমরা কিন্তু বাংলাদেশের বাবা মারা,
এটা এটা না বলেই না যে দায়িত্বের অধিক দায়িত্ব পালন করেন। এটা বিদেশে আসলে পরে বোঝা যায় যে আমরা বাংলাদেশের মায়েরা, বাংলাদেশের বাবারা তারা তার সন্তানদের জন্য তাদের জীবন, আমি বলবো যে সারাটা জীবন, মৃত্যু পর্যন্ত তারা আসলে করে যান। এটা আসলে বিদেশে না আসলে এটা বোঝা যেত না যে 18 বছরের পরে তোমার দায়িত্ব তোমার, এবার হচ্ছে আমাদের ছুটি, বাবা মার ছুটি। এই যে জিনিসগুলো, দায়িত্বটা ছেড়ে দেওয়া, বা সন্তানও 18 বছরের পর নিজেকে হচ্ছে যে অ্যাডাল্ট হয়ে গেছে, অতএব নিজের ইচ্ছা মতো লাইফটা চলবে, নিজের ইচ্ছা মতো সব কিছু করবে। এটা এখানকার জীবনের লাইফস্টাইল, আমি বলবো এখানকার সমাজ এভাবে চলে। কিন্তু আমরাও কিন্তু বাংলাদেশের বাবা মারা সন্তানদেরকে এভাবে ছেড়ে দিতে পারি না, সন্তানদেরকে নিয়ে ভাবা বন্ধ করতে পারি না, আহ, কখনোই পারবো না। এটা আসলে আমি বলবো মৃত্যু পর্যন্ত আমরা আসলে ওদেরকে নিয়ে সারাদিন, আমাদের দুশ্চিন্তা, হতাশা, দুঃখ, কষ্ট সবকিছু ওদেরকে নিয়ে আমরা। এবং আমি আমি এটা জানি যে প্রতিটা মা যখন নামাজে বসে, তার নিজের জন্য না, তার নিজের বাবা মার জন্য না, প্রথমে সন্তানের জন্য দোয়া করেন, তারপরে হচ্ছে সবার জন্য। তো আমি ওদের 18-19 বছর যাদের বয়স, 20-22 বছর যাদের বয়স, তাদেরকে একটা কথা বলি যে তোমরা আসলে এটাকে টেকেন ফর গ্রান্টেড করো না। হ্যাঁ, এটা আসলে অনেক এক্সট্রা একটা পাওয়া, যেটা তোমরা আসলে পাও বলে বুঝতে চাও না। যদি তোমরা বিদেশে আসো, লাইফটা দেখো, স্ট্রাগল করো, দেখবা যে জীবন আসলে কত কঠিন, একা একা চলা, মা বাবা ছাড়া চলা, প্রতিটা কাজ যখন নিজে করতে হবে, প্রতিটা দায়িত্ব যখন নিজের ঘাড়ে পড়বে এবং সেগুলো তোমাকেই করতে হবে, সব কিছু, হ্যাঁ, দেখবে তখন বুঝবে যে এই মা, এই বাবা, যাদেরকে আসলে তাদের কথা খুব একটা গুরুত্ব দিই না, শুনি না, কষ্ট দিই, আহ, ভুল করি। এবং রিয়েলাইজেশনটা যত আগে আসবে আমি বোধ করি তত ভালো। কারণ হচ্ছে যে সবসময়, আমি সবসময় বলি যে শিশুটা, যে সন্তানটা পরিবারটাকে সবার আগে প্রায়োরিটি দেয়, বাবা মাকে, ভাই বোনকে সবার আগে প্রায়োরিটি দেয়, সবচেয়ে বেশি মূল্য দেয় এবং পরিবারটাকে আঁকড়ে ধরে থাকে, আমি বিশ্বাস করি যে সেই সন্তানটা কখনো ভুল পথে যাবে না। কখনো বিশ্বাস করি যে তার কখনো ক্ষতি হবে না, সে এমন কিছু করবে না যাতে তার নিজের ক্ষতি হয়। আমি বিশ্বাস করি তার ভবিষ্যৎটা সুন্দর হবে। আমি বিশ্বাস করি সে নিজে ভালো থাকবে না, সে চারপাশের মানুষগুলোকেও ভালো রাখতে পারবে। তো আজ যে ব্যাপারটা নিয়ে কথা বললাম সেটা হলো, অবশ্যই আবারও কথায় ফিরে আসি, সেটা হলো যে কক্সবাজার সি বিচ। আমি বলবো যে এখন সময় এসছে আমাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য, জনগণের মধ্যে, সাথে সাথে হলো যারা হচ্ছে যে এই কক্সবাজার সি বিচে যারা বেড়াতে যান তাদের মধ্যেই সচেতনতা বাড়ানো। এবং অবশ্যই আমি বলবো যে কোস্টাল গার্ড, সিকিউরিটি, অ্যালার্ট সিস্টেম সব কিছু অনেক ইমপ্রুভ করতে হবে, অনেক 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 কিছু করতে হবে, কিছুই করা হয়নি এখনো। আমি বলবো যে এই সমুদ্র সৈকতটাতে যে এত মানুষ আসছে, তাদের সিকিউরিটি বলতে কিছুই নাই। অতএব এদিকে আসলে এখন আমি মনে করি সরকারের মনোযোগ দেওয়ার সময় এসছে, আগেই এসছে, আমি একটু মনে করিয়ে দিলাম। এবং বাবা মার কথা বলছি, আমরা আসলে বাবা মার আসলে অসহায়, কারণ ছেলেমেয়েরা 18-19 বছরের ছেলেমেয়েরা কথা শুনবে না। তো চেষ্টা তো করেই যেতে হবে, কারণ সন্তান তো আমার, দিন শেষে আমাকেই হচ্ছে যে দেখতে হয়, আমি তো ছেড়ে দিতে পারবো না। অতএব হচ্ছে যে বাবা মা তো চেষ্টা করেই যাবেন বোঝাতে, অবশ্যই বোঝাতে চেষ্টা করবেন। আর 18-19 বছরের বয়সে তাদেরকে বলছি, বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে যাবা ঠিক আছে, কিন্তু বোঝো, বাউন্ডারিজটা বুঝে নিও, লিমিটটা বুঝে নিও যে হ্যাঁ আমি এত দূর পর্যন্ত যাব, এর বেশি আমার বন্ধু বান্ধব যদি আমাকে বলেও আমি সেটা করব না। এতটুকু বুদ্ধি কি আমার মাথায় আছে কিনা যে আমি আমার নিজের ক্ষতি কোনটা আর নিজের ভালো কোনটা এটুকু আমি বুঝতে পারি কিনা। এটা নিজের নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখো যে আমি ভালো মন্দ বুঝি কি না, আমি বুঝি কি না যে এটাতে আমার ক্ষতি হচ্ছে, আমি বুঝি কি না এটাতে আমার ভালো আছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। বন্ধু বান্ধবের প্ররোচনায় রাতের বেলা সমুদ্রের মধ্যে নেমে পড়ার কোনো দরকার নাই, সমুদ্রের মধ্যে হারাই যায় মৃত্যুর কোনো দরকার নাই। মৃত্যু স্বাভাবিক একটা মৃত্যু, তো সবাই চায়। কেন আমার লাশটা 4-5 দিন পরে অর্ধগলিত মাছে খাওয়া একটা বিভৎস অবস্থায় লাশটা পাওয়া যাবে? সমুদ্রের পানি খেতে খেতে কেন আমি মারা যাব? একটা সুস্থ মৃত্যু তো সবারই পাওনা, সবারই সবারই কাম্য। তো হচ্ছে যে
অতএব প্লিজ আমি সবার উদ্দেশ্যে বলছি যে সমুদ্রে কখন নামবেন নামবেন না। আমাদের যেহেতু সীমিত আসলে রিসোর্স, আমাদের অত সম্পদ নাই, আমি বলবো যে যতটুকু আছে অতটুকুই আমি চাই যে সুষ্ঠু এবং সৎ একটা ব্যবহার হোক এই সিস্টেমটা। সবাইকে অনুরোধ করছি প্লিজ যে এই যে নিয়ম কানুনগুলো আছে সমুদ্রে নামার, কখন জোয়ার ভাটা, কখন সিগন্যাল দেয় যে এখন নামবেন না, এই যে যে ফ্ল্যাগগুলো উঠায় দেয়, সেগুলো একটু ফলো করবেন, মেনে চলবেন, কারণ নিজের স্বার্থে প্লিজ। এবং হচ্ছে যে সবাইকে যদি কেউ কাউকে দেখেন যে ওই সময়টায় সমুদ্রে নেমে গেছে, তাকে মানা করবেন, চেষ্টা করবেন তাকে নিয়ে আসতে। আহ, কারণ হচ্ছে একটা জীবনের মূল্য কতটুকু, সেটা আসলে কেন জানি আমাদের দেশে কেউ বুঝতে চায় না, শুধুমাত্র যে বাবা মা ছাড়া। হ্যাঁ, যে বাবা মা শুধু বুঝতে পারে, যে যার সন্তানটা গেছে সেই বুঝতে পারে যে সে কি হারিয়েছে। আর কেউ যেন কেন নিজের ঘাড়ে না আসা পর্যন্ত কেন জানি আমরা ওই দায়িত্বটা বা ওই কষ্টটা আমরা বুঝতে চাই না, বুঝতে পারি না, এবং কিছু করবারও চেষ্টা করতে চাই না। তো এই তো অনেক কথা বললাম আজকে। সবাই বেশ ভালো থাকবেন, দোয়া করি, দোয়া করবেন আমার জন্য যে সব সময়, এবং এ ধরনের মৃত্যু আসলে আর দেখতে চাই না। আল্লাহ হাফেজ।